রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সায়েমের মুখটা পিছাসের মতো লাগছিল। সে আমাকে এক প্রকার জোর করে টেনে হিস্টে একটা নির্জন গলি দিয়ে নিয়ে যাচ্ছিল। বারবার বলছিল, আজ রাতে তোকে দিয়েই আমার সব দেনা শোধ হবে। আমার ভেতরটা তখন হাহাকার করে উঠছিল। এই পশুটাই কি ছিল আমার স্বপ্নের রাজকুমার, যার জন্য আমি আমার আকাশ আর আমার 3 বছরের ছেলেটাকে নরকে ফেলে গিয়েছিলাম? গলির মোড়ে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। সায়েম আমাকে গাড়িতে তোলার জন্য ধাক্কা দিতে আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোত্থেকে পুলিশের ভ্যান এসে হাজির হলো। সায়েম পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাকে ঝাপটে ধরলো। আমি অবাক হয়ে দেখলাম পুলিশের গাড়ির আড়াল থেকে ধীর পায়ে আকাশ বেরিয়ে এলো। আকাশকে দেখে সায়েম গর্জে উঠলো, তুই পুলিশ ডেকেছিস? আকাশ শান্ত গলায় বলল, আমি আগেই বলেছি আমার বাড়ির সীমানায় তোকে দেখলে পুলিশ ডাকবো, আর একজন অপরাধীকে ধরিয়ে দেওয়ার নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তবে এই নারীকে আমি এখানে রেখে যাচ্ছি না। এর বিচার আদালত করবে না, করবে এর বিবেক। সায়েমকে পুলিশে নিয়ে যাওয়ার পর রাস্তায় শুধু আমি আর আকাশ দাঁড়িয়ে রইলাম। রাত তখন গভীর। আমি আকাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। বৃষ্টির মতো চোখ দিয়ে পানি পড়ছে। আমি কাপা গলায় বললাম, আকাশ, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, আমাকে দয়া করো না। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। আমি এই অপরাধে নিয়ে বাঁচতে পারছি না। আকাশ কোনো কথা বলল না। সে তার পকেট থেকে একটা ছোট্ট রুমাল বের করে আমার হাতে দিল। তারপর বলল, বাসায় চলো, কাল ভোর পর্যন্ত তুমি এই বাড়িতে থাকতে পারো, তবে আমার ছেলের কাছাকাছি যাবে না। সেই রাতে আমি একবারের জন্য চোখ বন্ধ করতে পারিনি। সারা রাত ড্রয়িং রুমের মেঝেতে বসে আকাশের ঘরে দরজার দিকে তাকিয়েছিলাম। ভোরের আলো ফুটতেই দেখলাম আকাশ ছোট্ট একটা সুটকেস গুছিয়ে বাইরে এলো। ওর কোলে আমার কলিজার টুকরো, আমার ছেলে। আকাশ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আমি দৌড়ে গিয়ে ওর পথ আগলে দাঁড়ালাম। চিৎকার করে বললাম, আকাশ, তুমি কি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ আমাকে ফেলে? আকাশ আমার দিকে এক পলক তাকিয়ে ম্লান হাসলো। যেখানে তোমার কোনো ছায়া পড়বে না। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি চাই না আমার ছেলে বড় হয়ে জানুক তার মা আমাকে ফেলে চলে গিয়েছিল। আমি ওকে বলবো ওর মা দূর আকাশে তারা হয়ে গেছে, ও সেটাই বিশ্বাস করে শান্তিতে থাকুক। আমি ঢুকরে কেঁদে উঠলাম। আকাশ, অন্তত একবার ওকে আমার কুলে নিতে দাও। আমি তোর মা, একবারের জন্য। আকাশ কিছুক্ষণ দ্বিধায় রইল, তারপর খুব সাবধানে ছেলেটাকে আমার দিকে বাড়িয়ে দিল। 3 মাস পর আমি আমার নারী সেরা ধনকে কুলে নিলাম। ওর গায়ে সেই পরিচিত দুধের গন্ধটা নাকে আসতে আমি ঢুকরে কেঁদে উঠলাম। ছেলেটা অবাক হয়ে আমার চোখের পানি মুছে দিয়ে আদো আদো গলায় বলল, রাক্ষস, তুমি কান্না করছো কেন? তোমার বুঝি খুব লেগেছে? ওর কথা শুনে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি ওর কপালে গালে অজস্র চুমু খেলাম। আমার কান্নায় ছেলেটার শার্ট ভিজে যাচ্ছিল। মনে হচ্ছিল সময়টা যদি এখানে থেমে যেত। ঠিক 2 মিনিট পর আকাশ হাত বাড়িয়ে বলল, হয়েছে, এবার দাও। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু আকাশের চোখে সেই কঠিন চাহনি আমাকে বাধ্য করলো। ও ছেলেটাকে কুলে নিয়ে বলল, এই ফ্ল্যাট থেকে আজকেই চলে যাও। এই ফ্ল্যাট আমি বিক্রি করে দিয়েছি 1 মাস আগে। তারা হয়তো আগামীকাল এই ফ্ল্যাটে উঠবে। বলে শটান করে দরজার দিকে হাঁটা দিল আকাশ। আমি পিছু পিছু দৌড়ে গিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়ালাম। আকাশ, একবার বলো তুমি কোথায় যাচ্ছ? আমি কিভাবে বাঁচবো? আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে ফিরেও তাকালো না। শুধু দূর থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর, তুমি তো নিজের সুখের জন্য মুক্তি চেয়েছিলে, আজ আমি তোমাকে সেই মুক্তি দিয়ে গেলাম। একা থাকতে শেখো, কারণ পাপের কোনো সঙ্গী হয় না। আমি রাস্তার মোড় পর্যন্ত দৌড়ে গেলাম। দেখলাম একটা গাড়ি করে আমার পৃথিবীটা দূরে সরে যাচ্ছে। জানালার কাছ দিয়ে আমার ছেলেটা বাহিরের দিকে তাকিয়েছিল। হয়তো সে এক মুহূর্তের জন্য তার সেই মাকে খুঁজেছিল, যাকে সে রাক্ষস ভেবে চেনে। ধীরে ধীরে গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। আমি মাঝ রাস্তার ধুলোর মধ্যে আছাড় খেয়ে পড়লাম। সায়েমের দেওয়া নরক থেকে আমি মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু যে সুখের আশায় আমি ঘর ছেড়েছিলাম, সেই সুখ আজ আমাকে এক অনন্ত মরুভূমিতে একা ফেলে চিরতরে হারিয়ে গেল। চারপাশে মানুষ জেগে উঠেছে, শহরটা ব্যস্ত হয়ে যাচ্ছে, শুধু আমার জগৎটা নিথর দাঁড়িয়ে আছে। আমি আজ মুক্ত, কিন্তু এই মুক্তির চেয়ে মৃত্যু হয়তো অনেক বেশি শান্তিময় হতো। আকাশ আর আমার সন্তানকে নিয়ে যাওয়া সেই গাড়িটা ধোঁয়া যখন মিলিয়ে গেল, তখন আমার মনে হলো আমি এক বিশাল শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আছি। চারপাশের কোলাহল আছে, মানুষ আছে, কিন্তু আমার ভেতরে কেবল শ্মশানের নীরবতা। আকাশে রেখে যাওয়া কিছু টাকা আর বুকের ভেতরে এক পাহাড় সমান হাহাকার নিয়ে আমি আবার সেই ফ্ল্যাটে ফিরে এলাম। আকাশ বাসাটা বিক্রি করে দিয়ে গেছে, কিন্তু মালিককে বলে গেছে আমি যেন কয়েকটা দিন থাকতে পারি। ফাঁকা ঘরটার দিকে তাকালে এখন দম বন্ধ হয়ে আসে। যে সোফায় বসে আমার ছেলেটা খেলতো, সেখানে এখন কেবল ধুলোর আস্তর। যে রান্নাঘরে আমি আকাশের জন্য পরম মমতায় রান্না করতাম, সেখানে কেবল একাকিত্বের গন্ধ। 1 সপ্তাহ পর আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে বসে থাকলে আমি পাগল হয়ে যাব। আমাকে বাঁচতে হবে, তবে নিজের জন্য নয়, প্রায়শ্চিত্তের জন্য। শহর ছেড়ে আমি অনেক দূরে একটা মফস্বল শহরে চলে এলাম। কেউ আমাকে চেনে না। একটা ছোট্ট এনজিওতে
স্কুলে কাজ নিলাম, সারাদিন অনাথ শিশুদের সাথে কাটাই। যখন কোনো ছোট বাচ্চা আমাকে মা বলে জড়িয়ে ধরে তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে মনে ভাবি, আমার ছেলেটাও কি এখন কাউকে মা বলে ডাকছে, নাকি সে এখনো বিশ্বাস করে তার মা আকাশে তারা হয়ে গেছে। 5 বছর কেটে গেল, আকাশের কোনো খবর আমি পাইনি, পাওয়ার অধিকারও আমার নেই। তবে প্রতি রাতে আমি জানালার ঝিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার বিশ্বাস কোনো এক শহরে আমার আকাশ আর আমার সেই ছোট্ট জান পাখিটা অনেক সুখে আছে। আকাশ হয়তো অন্য কাউকে জীবনসঙ্গী করে নিয়েছে, যে আমার মতো বিশ্বাসঘাতক নয়, যে আমার ছেলেকে নিজের মায়ায় আগলে রেখেছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে একবার গিয়ে আড়াল থেকে দেখে আসি আমার ছেলেটা কত বড় হয়েছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেই। আমার বিষাক্ত ছায়া যেন ওদের সাজানো জীবন আর কোনোদিন না পড়ে। সায়েমের কথা শুনি মাঝে মাঝে, সে এখনো জেলেই আছে। তার প্রতি এখন আর আগের মতো ঘৃণা নেই, কেবল করুণা হয়। সে তো কেবল একটা উপলক্ষ ছিল, আসল অপরাধ তো ছিল আমার মনের লোভ আর অতৃপ্তি। আমি এখন একা, আমি শান্ত। সায়েমের দেওয়া সেই ক্ষতগুলো শুকিয়ে গেছে, কিন্তু মনের ক্ষতটা এখনো টাটকা। আমি এখন বুঝতে পারি, সুখ কোনো দামি বাইক বা কক্সবাজারের দামি হোটেলে থাকে না। সুখ থাকে প্রিয় মানুষের সামান্য ভালোবাসায়, সন্তানের আদো আদো ডাকের শান্তিতে। আমি জানি না স্রষ্টা আমাকে কোনোদিন ক্ষমা করবেন কিনা, তবে প্রতিদিন মোনাজাতে আমি শুধু একটা কথাই বলি, হে আল্লাহ, আমার আকাশ আর আমার ছেলেকে ভালো রেখো। ওদের সুখের জন্য যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, আমি তাতেও রাজি। আমি এখন আর সেই সহজ সরল স্বামীর স্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, আমি কেবল একজন ভালো মানুষ হয়ে মরতে চাই। জীবনের এই দীর্ঘ পথে আমি শুধু এতটুকুই শিখেছি, নিজের হাতে সাজানো স্বর্গ যারা ভেঙে ফেলে তাদের জন্য পৃথিবীর কোনো প্রাসাদেও আর জায়গা হয় না। অন্ধকার রাতে একলা বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের সেই উজ্জ্বল তারার দিকে হাত বাড়িয়ে বলি, ভালো থেকো সোনা বাবা, ভালো থেকো আকাশ। বাতাসে সেই কথাগুলো মিলিয়ে যায়, আমার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা তপ্ত জল, যা আমার সারা জীবনের ভুলের শেষ দলিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।